14 শতাব্দী। হিন্দুস্তানের মানচিত্রে তখন একটাই শক্তিশালী নাম, দিল্লি সালতানাত। কিন্তু সেই শক্তির ভেতরেই জন্ম নিচ্ছিল এক বিদ্রোহ, এক নতুন স্বপ্ন, এক নতুন জাতির পরিচয়। কে ছিলেন সেই মানুষ যিনি প্রথমবার বাংলাকে একত্রিত করে বলেছিলেন, এই ভূমি আমাদের? আজকের ভিডিওতে আমরা জানব শামসুদ্দিন ইলিয়াস শাহের সেই অবিশ্বাস্য গল্প, যিনি শুধু একজন সুলতান ছিলেন না, বরং ছিলেন বাঙালি জাতির প্রথম স্থপতি। ভিডিওর শেষ পর্যন্ত থাকলে আপনি বুঝতে পারবেন কেন তাকে দ্বিতীয় আলেকজান্ডার বলা হতো। কিন্তু তার গল্পের শুরুটা ছিল খুব সাধারণ, আর শেষটা ইতিহাস বদলে দিয়েছিল। অজানা এক যুবকের শুরু। ইলিয়াস শাহ, এই নামটা আজ ইতিহাসের পাতায় লেখা, কিন্তু তার জন্মের গল্পটা অনেকটাই অজানা। ধারণা করা হয় তিনি সিস্তান অঞ্চলে এক তুর্কি পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, বর্তমান ইরানে। তার জীবন শুরু হয়েছিল কোনো রাজপরিবারে নয়, বরং একজন সাধারণ সৈনিক হিসেবে। তিনি দিল্লি সালতানাতের অধীনে কাজ করতেন। কিন্তু একটা সময় আসে যখন তিনি বুঝতে পারেন দিল্লির অধীনে থেকে নিজের পরিচয় তৈরি করা সম্ভব নয়। ঠিক তখনই তিনি বাংলা অঞ্চলে চলে আসেন। এই সিদ্ধান্তটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় মোড়। ভাবুন তো, একজন সাধারণ সৈনিক যিনি কয়েক বছরের মধ্যেই হয়ে উঠবেন পুরো বাংলার শাসক। কিভাবে সম্ভব? বিদ্রোহের আগুন এবং স্বাধীনতার ঘোষণা। বাংলায় এসে ইলিয়াস শাহ প্রথমে কাজ নেন সাতগাঁওয়ের গভর্নর ইজ্জুদ্দিন ইয়াহিয়ার অধীনে। কিন্তু 1338 সালে ইয়াহিয়ার মৃত্যুর পর পুরো অঞ্চল অস্থির হয়ে ওঠে। এই সুযোগটাই কাজে লাগান ইলিয়াস শাহ। তিনি সাতগাঁওয়ের শাসনভার গ্রহণ করেন এবং ঘোষণা দেন এই অঞ্চল আর দিল্লির অধীনে নয়। এটা ছিল সরাসরি বিদ্রোহ এবং দিল্লির অধীনতা থেকে স্বাধীনতা ঘোষণা। এবং এখান থেকেই শুরু হয় এক নতুন ইতিহাস। তিনি শুধু স্বাধীনতা ঘোষণা করেই থেমে থাকেননি, বরং নিজের শক্তি বাড়াতে শুরু করেন। সেনাবাহিনী গঠন, কৌশল তৈরি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, মানুষের সমর্থন অর্জন। কিন্তু সামনে অপেক্ষা করছিল আরও বড় যুদ্ধ, যা নির্ধারণ করবে বাংলার ভবিষ্যৎ। লখনৌতির সিংহাসন অর্জন। 1342 সাল। 2 বছর ধরে চলা এক রক্তক্ষয়ী যুদ্ধের পর ইলিয়াস শাহ পরাজিত করেন লখনৌতির সুলতান আলাউদ্দিন আলী শাহকে। এই বিজয়ের মাধ্যমে তিনি শুধু একটি শহর দখল করেননি, বরং বাংলার ক্ষমতার কেন্দ্র দখল করেন। এবং এখান থেকেই শুরু হয় ইলিয়াস শাহী বংশের শাসন, একটি রাজবংশ যা 150 বছরেরও বেশি সময় ধরে বাংলার ইতিহাস নিয়ন্ত্রণ করবে। তিনি নিজেকে শুধু শাসক হিসেবে নয়, বরং শাহ-ই বাঙালা হিসেবে পরিচয় দিতে শুরু করেন। এই উপাধি ছিল শুধু ক্ষমতার নয়, এটি ছিল একটি নতুন জাতির পরিচয়। কিন্তু আসল চমকটা তখনও বাকি ছিল, কারণ পুরো বাংলা তখনও এক ছিল না। বাংলার ঐক্যবদ্ধতা। 1352 সাল বাংলার ইতিহাসে এক টার্নিং পয়েন্ট। তখন বাংলা 3টি অংশে বিভক্ত ছিল: লখনৌতি, সাতগাঁও এবং সোনারগাঁও। ইলিয়াস শাহ বুঝতে পেরেছিলেন একটি শক্তিশালী রাষ্ট্র গড়তে হলে এই 3টি অঞ্চলকে এক করতে হবে। তিনি সোনারগাঁও আক্রমণ করেন এবং ইখতিয়ার উদ্দিন গাজী শাহকে পরাজিত করেন। এর মাধ্যমে তিনি পুরো বাংলাকে এক পতাকার নিচে নিয়ে আসেন। এটাই ছিল ইতিহাসে প্রথমবার যখন বাংলা একটি ঐক্যবদ্ধ রাষ্ট্রে পরিণত হয়। এই মুহূর্ত থেকেই বাঙালিরা একটি আলাদা জাতি হিসেবে পরিচিত হতে শুরু করে এবং ইলিয়াস শাহ হয়ে ওঠেন সেই পরিচয়ের প্রথম নেতা। কিন্তু তার উচ্চাকাঙ্ক্ষা এখানেই থেমে থাকেনি। তিনি চেয়েছিলেন আরও বড় কিছু, বাংলা সাম্রাজ্যের বিস্তার। ইলিয়াস শাহ শুধু বাংলাতেই সীমাবদ্ধ ছিলেন না, তিনি তার সাম্রাজ্য বিস্তার করতে শুরু করেন চারিদিকে। তিনি ত্রিহুত জয় করেন, নেপালে অভিযান চালান, এমনকি কামরূপ পর্যন্ত তার প্রভাব বিস্তার করেন। নেপাল অভিযানে তিনি এমন এক কাজ করেন যা আগে কোনো মুসলিম শাসক করতে পারেনি। তিনি কাঠমান্ডু পর্যন্ত পৌঁছে যান। যদিও তিনি সেই অঞ্চল নিজের রাজ্যে অন্তর্ভুক্ত করেননি, কিন্তু এই অভিযান তার মিলিটারি দক্ষতার প্রমাণ দেয়। তার সাম্রাজ্য একসময় আসাম থেকে বারাণসী পর্যন্ত বিস্তৃত হয়ে যায়। এই খবর যখন দিল্লি সালতানাতে পৌঁছায়, তখন দিল্লির রাজদরবার আতঙ্কে কেঁপে ওঠে। এই কারণেই অনেক ইতিহাসবিদ তাকে দ্বিতীয় আলেকজান্ডার বলে উল্লেখ করেন। কিন্তু এত বড় শক্তি হয়ে ওঠার পর দিল্লি কি চুপ করে বসেছিল? দিল্লির সাথে সংঘর্ষ এবং বাংলা সালতানাতের বিজয়। ইলিয়াস শাহের উত্থান দিল্লি সালতানাতের জন্য ছিল এক বড় হুমকি। দিল্লি কখনোই চায়নি বাংলা এতটা শক্তিশালী হয়ে উঠুক। তাই শুরু হয় টানাপোড়েন, সংঘর্ষ এবং রাজনৈতিক চাপ। কিন্তু ইলিয়াস শাহ কৌশলে এই পরিস্থিতি সামাল দেন। তিনি বুঝতেন সরাসরি যুদ্ধ সবসময় সমাধান নয়।
তার বুদ্ধিমত্তা এবং কৌশলগত চিন্তাভাবনার কারণেই তিনি তার স্বাধীনতা ধরে রাখতে সক্ষম হন। পরে দিল্লি সালতানাত তার বিশাল সেনাবাহিনী নিয়ে বাংলার সুলতানকে আক্রমণ করে, কিন্তু এ যুদ্ধে দিল্লি শোচনীয়ভাবে পরাজিত হয়। পরে কখনো এ বিষয় নিয়ে আলোচনা করা হবে। আর এখানেই শেষ নয়, তার সবচেয়ে বড় উত্তরাধিকারটা ছিল আরও গভীর, এক জাতির জন্ম। ইলিয়াস শাহের সবচেয়ে বড় অবদান ছিল একটি জাতির পরিচয় তৈরি করা। তার শাসনামল থেকেই মানুষ নিজেদের বাঙালি হিসেবে পরিচয় দিতে শুরু করে। তিনি শুধু একটি রাজ্য গড়েননি, তিনি একটি জাতি গড়েছিলেন। তার উপাধি শাহ-ই-বাঙালা শুধু একটি নাম নয়, এটি ছিল একটি ধারণা, একটি পরিচয়, একটি ইতিহাস। 1358 সালে তার মৃত্যু হয়, কিন্তু তার তৈরি করা ভীতির উপর দাঁড়িয়েই বাংলা পরবর্তীতে একটি শক্তিশালী সাম্রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করে। তার মৃত্যুর পর তার পুত্র সিকান্দার শাহ ক্ষমতায় আসেন এবং এই ধারাকে এগিয়ে নিয়ে যান। তিনিও তার বাবার মতো দিল্লির সকল আক্রমণ শক্ত হাতে দমন করেন। আজ আমরা যাকে বাংলা বলে জানি, সেই পরিচয়ের শুরুটা হয়েছিল একজন মানুষের হাত ধরে, শামসুদ্দিন ইলিয়াস শাহ। আপনার কি মনে হয়, তাকে সত্যিই কি বাঙালি জাতির প্রতিষ্ঠাতা বলা উচিত? কমেন্টে আপনার মতামত জানান। আর এমন অজানা ইতিহাস জানতে চাইলে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ ইতিহাসের অনেক গল্প এখনও অজানা। আর পরের ভিডিওতে আমরা আনকভার করব এমন এক সত্য যা আপনার ধারণাকে পুরো বদলে দেবে।